নমস্কার বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরও একবার আজকে এটা আমাদের তৃতীয় পর্ব, ওপেনিং প্লেইং স্ট্র্যাটেজি ফলো করতে গেমে ওপেনিং থেকে। এক্ষেত্রে আজকে যে পয়েন্টটা থেকে আমরা শুরু করবো সেটা হচ্ছে অ্যাভয়েড এক্সচেঞ্জ। ডেভেলপমেন্টে বাহাইন্ড ডেভেলপমেন্ট থাকবে, সে এক্সচেঞ্জ অ্যাভয়েড করতে। তো আমরা যেটা পজিশন ক্ষেত্রে এই পজিশন হোয়াইট আর ব্ল্যাক গেম শুরু, বাট এখানে ব্ল্যাকের কিন্তু পিস ডেভেলপ হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম ডেভেলপ হয়ে গেছে, এটা দেখতেই পাই। বাট এক্ষেত্রে হোয়াইটের কিন্তু ডেভেলপ কিংও ক্যাসেল হয়নি এবং কিং সাইডের বিশপ নাইটও কিন্তু হয়নি। এই পজিশন দাঁড়িয়ে কিন্তু না, মানে এই যে যেমন ধর নাইটটাকে একমাত্র ক্যাপচার করতে, কিন্তু এই ক্যাপচারটা আমরা করি কারণ কারণ এটাই হচ্ছে আমাদের কিন্তু ডেভেলপমেন্ট নেই। ঠিক আছে, যখন আমাদের ডেভেলপমেন্ট থাকবে না, এই সেকশন করবো না, মানে ডেভেলপমেন্ট কম থাকবে অপর, সেক্ষেত্রে এরকম আননেসেসারি কিন্তু এক্সচেঞ্জটা করবো। ক্ষেত্রে আমরা যে কোনো একটা মুভ দিতে পারি। 3 দেওয়ার পরে আমি নাইটটাকে E2 তে বসাবো এবং আমি কাসেল রেডি করবো। জেনারেল আইডিয়া এখানে। তো পয়েন্ট হচ্ছে এটাই, যখন দেখবো মানে ডেভেলপমেন্ট কি রয়েছে, এক্সচেঞ্জ অ্যাভয়েড। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে। নেক্সট পয়েন্ট বলছে রিকগনাইজ থ্রেট, অলওয়েজ আইডেন্টিফাই পোন অ্যাটাক। তো এটাকে সংক্ষেপে এএস বলি। থ্রেট অ্যান্টিসিপেন্স, অপোনেন্ট কি থ্রেট করছে, কিরকম অ্যাটাক করছে, কিরকম ট্যাকটিক করছে, কিন্তু রিকগনাইজ। যেমন আমাদের কোনো হ্যাঙ্গিং পিস আছে কিনা, বা আমাদের কিং এর চেকমেট থ্রেট করছে, অ্যাটাক করছে, এই থ্রেডটা কিন্তু দেখতে হবে। আর এটা দেখার জন্য কিন্তু করতে হবে যে আমার ওপর কেন দিল। একটা উদাহরণস্বরূপ দিই, যেমন এই পজিশনে যদি আমরা দিই হোয়াইট টু প্লে, তো ব্ল্যাকের কি থ্রেট আছে, আমরা এখানে অনেক কিছু হোয়াইট নিই। হতে পারে তুমি A4 ভাবছো, বা C3 ভাবছো, নাইটকে বা রুক অ্যাটাক করার জন্য। বাট এরম ভাবে ভাবলে আমাদের ভাবনা শুরু এরকম কোশ্চেন যে আমার লাস্ট মুভ দিলাম নাইট থেকে D4, তো আইডিয়াটা কি, কেন নাইট D4 আসে, নাইট কি করছে। তাই যখনই তুমি কোশ্চেনটা, তখন তুমি ধীরে ধীরে অনেক কিছু দেখবে। যেমন এক্ষেত্রে লাস্ট ব্ল্যাক মুভ, এক্ষেত্রে ব্ল্যাক কি থ্রেট করছে, তোমরা জেনে থাকো তুমি আমাদের কমেন্ট বক্স। এখানে যে থ্রেটটা করছে এটা কিন্তু ভয়ঙ্কর থ্রেট করছে। তো তুমি ভাবছো কি হতে পারে, নাইটটা D4 এসে সিটা ক্যাপচার করবে কারণ কুইনে রয়েছে। তো তুমি কি করলে, C3 দিলে ধরে নাও, একজন তুমি স্পন দিয়ে স্পনটাকে বাঁচিয়ে দিলে নাইটকে ওটা। বাট তুমি খেয়াল করোনি ব্ল্যাকের যে বিভৎস থ্রেট, ডেঞ্জারাস থ্রেট, সেটা হচ্ছে ব্ল্যাক শুরু করবে নাইট E2 চেক, কিং H1, ব্রিলিয়ান্ট মুভ, কুইন H2, নাইট E2 চেক দেখে থাকলো, এই চেকটা হয়তো তোমরা দেখোনি, ভাববে কুইন চলে যাবে। বাট না, ক্যাপচার করতে অনলি মুভ H5 চেকমেট। যে প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া। বুঝতে পারলে, রেড যদি আমরা ঠিক না দেখি তাহলে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো যখনই কোনো পিস তোমার এইতে আসবে, বা তার কিন্তু সবকটা পসিবিলিটিস থাকে। নাইটটা যখন D4 E6 থেকে D4 আসলো, নাইট শুধু পনকেও নয় আমাদের কিং সেট করছে দেখতে, তাই তোমাদের দুটোই দেখতে হবে। আর এই যে চেকমেট থ্রেডটা দেখলে, এই চেকমেট থ্রেডটা কিন্তু অ্যানাস্থেসিয়াস মেট, এবং এই অ্যানাস্থেসিয়াস মেট যদি তুমি পাজল প্র্যাকটিস করতে থাকো তা তোমরা সহজেই এই প্যাটার্নটাকে রিকগনাইজ করতে পারো। এনিওয়ে, মূল কথা হচ্ছে আমাদের থ্রেডকে অ্যান্টিসিপেট করতে হবে। থ্রেড অ্যান্টিসিপেট, TAS, অপোনেন্টের পর অবশ্যই। ঠিক আছে, নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড আননেসেসারি চেক।
আমরা দেখে থাকি যখনই কিং দেখি ওপেন আমরা চেক দিতে শুরু, বাট এটা ঠিক নয়। সবসময় সময় ভালো চেকও হয়ে থাকে, খারাপ চেকও। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি একটা ভালো চেক, যেমন এই পজিশনে হোয়াইট টু প্লে এবং হোয়াইটের চেক বিশপ বি5। এই চেকটা কিন্তু খারাপ না, এটা ভালো চেক। কেন? এই মুভের চেকের পরে কিন্তু ব্ল্যাককে কিন্তু সরাতে হবে, যার ফলে কিন্তু ব্ল্যাক আর কোনোদিন ক্যাসেল করতে পারবে না। মানে এই রুকটা কিন্তু প্যাসিভ অবস্থায়, কারণ ব্ল্যাক যদি বিশপ বা নাইট দিয়ে ডিফেন্ড করতে, এক্সাম্পল বিশপ, ব্ল্যাক কিন্তু এই ডি6 পয়েন্টটা কিন্তু উইক হয়ে যাবে, রাইট? এই পয়েন্টটা জিতে যেতে চেক, কারণ এই পয়েন্টটা ডিফেন্ডার একমাত্র কুইন ছিল যে কিনা গার্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই চেকটা ভালো, কারণ এটা ফোর্স করছে ব্ল্যাককে এফ8 যেতে, তার ফলে রুক আর খেলায় আসতে পারে এবং ক্যাসেল ওভার করতে পারে। তো এটা একটা ভালো চেক। এবার যদি আমরা একটা খারাপ চেক দেখি, এটা খুব সুন্দর ট্যাকটিক্স পার্সোনাল আমার। এই পজিশনে লক্ষ্য করে দেখো, এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ হোয়াইটের লাস্ট মুভ ছিল বিশপ টেক্স বিশপ, ঠিক আছে? এবং আমরা এখানে কিং দিয়ে বা নাইট দিয়ে ক্যাপচার, বাট এটা অরিজিনাল একটা গেম ছিল। গেমে কি করেছিল, ব্ল্যাক ভেবেছিল যে আমি প্রথমে একটা চেক দিই, চেক দিলে আপত্তি, ভেবেছে চেকের পরে কিং যাবে, তারপর আমি ক্যাপচার করবো বা সামথিং। এই চেকটা কল্পনাও করতে পারিনি যে চেকটা একটা ব্লান্ডার চেক, আনবিলিভেবল। তাই হোয়াইট যে মুভটা দিয়েছে খুবই এটা 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 অ্যাকচুয়ালি একবারে দেখা হতে সহজ। মানে হোয়াইটের যে উইনিং মুভ এই সেকেন্ড বিশপ সি4, যেটা ব্ল্যাক ওভারলুক। এর আইডিয়া হচ্ছে যদি পয়েন্টে ক্যাপচার করি তাহলে এখানে চেকমেট আছে, এটা হচ্ছে কিং জি8 অ্যান্ড কুইন রেট রয়েছে চেক। যখন কুইন দিয়ে চেক করবে তখন ব্ল্যাক দেবে, হোয়াইট দেবে। ফলে কি হলো, এখন ব্ল্যাকের কুইন অ্যাটাকে রয়েছে, আবার ব্ল্যাকের এই চেক মেথডটাও রয়েছে। তাই ব্ল্যাক এখন একজনকে বাঁচাতে পারবে, চেকমেটকে বাঁচালো। এখানে দেখলাম যে এই কুইন সিক্স চেকটা কিন্তু দেখলে ভালো হলো ব্যাড চেক। তো সেরকমই পজিশন চেক ভালো হয়, তোমরা কিন্তু দেখে শুনে চেককে কাউন্ট করো, কারণ চেক কিন্তু একটা খুবই টেম্পো মুভ, মানে চেক দিয়ে টাইম গেন করো, সঠিকভাবে টাইমটাকে ইউটিলাইজ। পরের পয়েন্টে আসি, পরের পয়েন্টে বলা হচ্ছে অ্যাভয়েড কোঅর্ডিনেশন পিস। কোঅর্ডিনেট পিসেস পিস যাতে একজনকে আরেকজনকে তারা সিঙ্ক্রোনাইজ ভাবে কন্ট্রোল করতে এবং একজনের ডিফেন্স আরেকজন চাপ, তাহলে কিন্তু এই ধরনের যেমন পজিশন, এই পজিশনে কিন্তু এখানে ব্ল্যাক টু প্লে এবং ব্ল্যাক এখানে বিশপ নাইট রুক দিয়ে কিন্তু তিনজন কোঅর্ডিনেট ভাবে একটা কিন্তু সুন্দর অ্যাটাক তৈরি করে, একটা ছোট্ট কম্বিনেশন আছে। তো সেটা জেনে থাকো তুমি চ্যাট বক্সে পাঠিয়ে দাও, কমেন্ট বক্সে। ব্ল্যাক যে মুভটা দেবে ব্রিলিয়ান্ট মুভ, বিশপ ই3, আইডিয়া এফ2 পনকে ক্যাপচার করবে। এক্ষেত্রে হোয়াইটের অন্য মুভ পন টেক্স ই3, পন চলে আসার পরে রুকের র্যাঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। ফলে ব্ল্যাক দেবে এখন নাইট এফ3 এবং কিং এইচ1 এ সরবে এবং ব্ল্যাক চেকমেট, অ্যারেবিয়ান মেট। এক্ষেত্রে কি দাঁড়ালো, এক্ষেত্রে রুক নাইট বিশপ এই তিনজন মিলে কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু সম্পন্ন করে। তো এইটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন। তোমরা গেমে চেষ্টা করবে সবাই মিলে অ্যাটাক করতে, একজন নয়, দুজন নয়, যতজন হবে তত ভালো। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, ঠিক আছে? এক্ষেত্রে বিশপ নাইট রুক, বাট অনেক পজিশনে দেখা যায় দুটো পিসের কোঅর্ডিনেশন বা চারটি পিসের কোঅর্ডিনেশন অথবা তিনটা পিসের কোঅর্ডিনেশন, এরকম বিভিন্ন পিস। চেষ্টা করবে সবাই মিলে একটা প্ল্যান করে অ্যাটাক করা, বুঝেছো? কোঅর্ডিনেশন কিন্তু করবে, তোমাকে 7টা পিস দিয়ে দেওয়া থাকে বোর্ডের প্রথম, সবাইকে নিয়েই কিন্তু মাথায় রাখবে, কাউকে ছেড়ে না। নেক্সটে আমরা আসবো প্রিভেন্ট কলিশনস। কলিশনস মানে হচ্ছে একে অপরকে বাধা, যেমন রুক বিশপকে আটকাচ্ছে, বিশপ নাইটকে আটকাচ্ছে, পন বিশপকে আটকাচ্ছে, এইরকম। আর উদাহরণস্বরূপ যদি আমরা বলি ই4 ই5 নাইট এফ3, এবং জেনারেলি আমরা বিশপকে সি4 দিয়ে থাকি, বা ধরে নিলাম নাইট সি6 এর পরে আমরা গেলাম সি4 এর জায়গায়।
এক্ষেত্রে কি হলো, ডি3-তে কি হলো, আমরা কিন্তু এই বিশপকে ব্লক, কারণ এই পয়েন্টটা যতক্ষণ না সরছে বিশপ বেরোতে পারে। তো এটা কি করলাম, একটা কলিশন ক্রিয়েট করলাম নিজেদের মধ্যে, একটা বাধা সৃষ্টি করলাম। তার ফলে কিন্তু আমাদেরই ক্ষতি, কারণ ডেভেলপমেন্ট কিন্তু তো এরকম কিন্তু একে অপরকে তোমরা পিস দিয়ে আটকাবে না, পথ আটকাবে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, ইমপ্রুভ ওয়ার্স্ট পিস। ইমপ্রুভ ওয়ার্স্ট পিস মানে হচ্ছে যে পিসটার পজিশন ভালো নয় বা বাজে, তাকে একটা ভালো পজিশন। এটা স্পেশালি নাইটের সঙ্গে হয়ে থাকে, অন্যান্য পিসে হতে পারে। ধরে নিলাম একটা নাইট এমন পজিশনে রয়েছে, সেই নাইটটা বাজে পজিশন, তাকে ভালো একটা স্কোয়ারের হিসাবে আউটপোস্ট করে নিয়ে যেতে, অথবা নাইটের পজিশনটাকে আমরা ভালো আছে বাট আরও আপগ্রেড করে ইমপ্রুভ। তো সেক্ষেত্রে একটা এক্সাম্পল সহ আমি দেখাতে পারি। এক্সাম্পল, এখানে হোয়াইটের একটা এন্ড গেম পজিশন নাইট ভার্সেস, এবং ব্ল্যাকে আর হোয়াইটের সেম পন আছে, এবং রুক নাইট পজিশনই রয়েছে বিশপের, বিশপের ওপর তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করে। তো এখন যদি বলি যে নাইটের প্লেসমেন্টটা কিন্তু অতটা ভালো না, অবাক হলেও আমরা বলতে পারবো যে নাইট তো ভালো, ইভেন নাইট এখানে E4 C5 জাম্প করে, বাট এই স্কোয়ার থেকেও কিন্তু একটা ভালো স্কোয়ার, এটাকে বলা হয় ইমপ্রুভ পিস প্লেসমেন্ট। তো এই ক্ষেত্রে নাইটকে আমরা নিয়ে যেতে চাই E3-তে, এটা আরো বেটার স্কোয়ার, কারণ E3 থেকে আমরা D5-এও প্রেশার করতে পারবো, রুকের উপর প্রেশার। এই এই স্কোয়ারে গেলে এতটাই ডেঞ্জারাস হবে, ব্ল্যাক কিন্তু একটা পিসকে লস করবে। এক্সাম্পল, নাইট D1 গেলাম, এখন কিন্তু ব্ল্যাক রুক জঙে পড়ে, ব্ল্যাক বিশপ নাড়াতে পারবে না, রুক নাড়াতে পারবে, পন নাড়াতে পারবে, কিং নাড়াতে পারবে। তখন ঘটনা হচ্ছে কিং E6 বা C6 যেখানেই যাক না কেন, আমরা নাইট E3 দেবো, আর বিশপকে একসাথে রুক সরতে পারবে না, কারণ বিশপ ডাউন হয়ে যাবে, আর রুক আসলে রুককে আমরা ক্যাপচার করবো। ব্ল্যাক কিন্তু এটা কিং যদি E6-এ যেত তাহলেও এখন, আর যদি রুক সরতো তাহলেও নাইট E3 যাবো এবং বিশপকে অ্যাটাক করবো। অল ইন অল কি দেখা যাচ্ছে, নাইট D1 এতটাই স্ট্রং উইথ দ্য হেল্প অফ নাইট E3, ইমপ্রুভ দ্য পিস প্লেসমেন্ট এতটাই স্ট্রং হবে E3-তে যে ব্ল্যাক একটা পিস হারিয়ে যাবে, হয় রুক হারাবে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, দেখবো যে কোন পিসটা কোন স্কোয়ারে গেলে বেটার হবে, বা কোন পিসটা খেলার মধ্যে নেই তাকে খেলায় আনতে হবে। ফলে কি হবে, তোমরা আর বেটার কিন্তু পজিশনে গ্রিপ আনতে পারবে, কারণ গেমে কিন্তু সব পিসকে ধরেই যে পিসটা দেখবে ভালো পজিশন তাকে ভালো দাও, বা যে খারাপ পজিশনে একটা ভালো পজিশন। তোমরা বুঝতে পেরেছো তো, আমরা এই পার্টে কমপ্লিট পুরো এই সিরিজটা। তাই তোমরা না বুঝলে এই পয়েন্টগুলো, কিছু পয়েন্ট যদি না বুঝে থাকো আবার ভিডিওটা দেখো, এবং যারা তোমরা আগের পার্টগুলি দেখোনি টোটাল পার্টটা কমপ্লিট করো, মানে টোটাল যে 14টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম তোমাদের কিন্তু তাই কিন্তু সমানভাবে একজনকে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস প্র্যাকটিস করতে, গেম দেখবে, অ্যানালাইসিস করবে, অন্যের গেম স্টাডি করবে, ওই তোমরা কিন্তু আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য, ভালো থেকো।